কিভাবে কি মানে খুব ভালো কাটছিল আমাদের 5-6 মাস লাইফটা, কিন্তু ও যে কি জন্য কিসের কারণে চলে গেছে সেটা আমি আজ অবধি বলতে পারবো না। কিন্তু আমি চাই ও যেখানেই থাকুক, যদি এই আচ্ছা আমরা সাক্ষাৎকারটা ওইখানে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। মানে আপনি বাসায় আসলেন, বাসায় এসে দেখি রুম তালা। সেই ইউনিভার্সিটিতে আপনি কলেজে, দুজন দুই জায়গা, তারপরে কোনো সময় আপনি বাসায় আসলেন, হ্যাঁ, বাসায় আসার পর কি দেখলেন? যেদিন চলে গেছো একদিন ওই দিন সকালে মানে অ্যাকচুয়ালি আমি বের হয়েছি 2টার সময়, আমাদের ক্লাস ছিল ওই দিন 2টার পরে। তো বের হয়ে ও ও বাসায় ছিল ওই দিন, আমাকে আগায় দিয়ে গেছে বাইকে করে কলেজ অবধি। দিয়ে যাওয়ার পরে সেদিন আমাকে বারবার বলতেছিল যে আমি তোমাকে ছেড়ে যাব না, বিশ্বাস রাখতে পারো। আমি ও কথাগুলো বারবার শুনতেছিলাম। ইভেন বলতে আমি 4টা-5টার দিকে আমি ফোন করছি, তুমি কই আছো? তারপরে ও বলতেছে না ও কই আছে, মানে বাসের কন্ট্রাক্টর যেরকম বলে মামা যে মিরপুর 11, 11, 11:30, তো বলতে শুনতেছি কি মিরপুর 11 বলতেছে। দেন আমি ভাবলাম যে কোথায়, বলতেছে ফ্রেন্ডের বাসায় 10টার ভিতর চলে আসবো, টেনশন করো না তুমি গিয়ে। আর আমি ল্যাপটপটা নিয়ে আসছি, তুমি ল্যাপটপে চিন্তা করো না, ল্যাপটপ কিন্তু আমার কাছে। মানে ও যা যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। তার কি কি ছিল? ওর কিছু নেই, এগুলো আমার সব মায়ের গয়না বিক্রি করার টাকা। বাইক বলেন, ল্যাপটপ বলেন, ফোন বলেন, বাসার ফার্নিচার অবধি যত কিছু আছে সব কিছু আমার কেনা। আচ্ছা, তো এগুলো নিয়ে চলে গেছে। অনেক চেষ্টা করছি, আপনাদের এই গাজীপুর থানাতে জিডি করা আছে, মিসিং ডায়েরি করা আছে, ফোন ট্র্যাকিং করা আছে, বাট সিম অফ। তো সিম অফ ট্র্যাকিং কোনো ওয়ে নাই। এরপরে দীর্ঘ 7 মাস 4 মাস পরে সে আমাকে রিসেন্টলি ফোন দিয়েছিল, 3-4 দিন হয়েছে। মানে কত মাস পরে? 4 মাস প্রায়। মানে 4 মাস আগে সে আপনাকে ছেড়ে চলে চলে গেছে? গেছে। আচ্ছা, না ছেড়ে চলে গেল, আপনি বাসায় এসে দেখলেন যে ল্যাপটপটা নেই, কি কি বললো সেদিন যেদিন চলে গেল? বাসা তো দেখলেন এসে তালা দিয়ে, হ্যাঁ, তারপর আপনি তাকে ফোন দিলেন? চাবিটা ছিল আমার বাসার ম্যানেজারের কাছে রেখে গেছিল। আচ্ছা, এসে কি বললো? ম্যানেজার এসে বললো যে অ্যাকচুয়ালি ম্যাডাম স্যার চাবিটা রেখে গেছে, তো আপনি যেতে পারেন, স্যার বলছে 10টার ভিতরে চলে আসবে। আমি বলছি তো বাইক কোথায়? বলছি স্যার বাইক নিয়ে বের হয়ে গেছে, স্যার মিটিং আছে কোথায় জানি। আমি ভাবছি হয়তো ফ্রিল্যান্সিং কোনো অফিসে মিটিং আছে, যাক। তারপর থেকে ফোন অফ ফুড রাত 10টার দিকে ফোন, ভালো থেকো যেখানে থেকো। মানে ফোনটা দিয়েই কি কথা বলছে? মানে হ্যাঁ। ফোনটা অন করে বলতেছে ভালো থেকো? ভালো ফোন বলতে তিশা তুমি ভালো থেকো, যেখানে থেকো, যেভাবে থেকো, আমি আর কখনো ব্যাক করতেছি না। আমাকে প্রশ্ন করার কোনো মানে সুযোগই দেওয়া হয় না। তারপর? তারপর তো তখন আমি কাউকে কিছু বলি না, আমার আব্বুকে তখন বলি না। আমার আব্বুকে লাস্ট যেদিন ও যাওয়ার পর কল দিছে সেদিন আমি জানাইছি যে ও আমার কাছে নাই। আচ্ছা, তারপর চলে গেল, খোঁজার চেষ্টা করলাম, কোথাও আমি পেলাম না। মানে পরে দীর্ঘ 6 মাস পর 4 মাস। আপনি কি আপনার বাবাকে যখন ফোন দেন, আপনার বাবা কি বলে? বাবার প্রশ্নটা ছিল কি? আমার বাবা বলছে একটা কথাই যে বলছে যে আমি তোকে আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম ও থাকবে না। হ্যাঁ, ওকে বিয়ে করার পর আমার বাবা ঠিকই বলছিল। বাবা টাইম দিয়েছিল 6 মাস, কিন্তু 4 মাস পরে চলে গেছে। কেন? মানে আপনার যে বিয়ে করবেন, ওরে বিয়ে করলেন, আপনার বাবা পছন্দ করলো না কেন? সে তো ভালো ফ্যামিলির ছেলে ছিল। অ্যাকচুয়ালি আমার বাবার সাথে ও আমার ফ্যামিলির সাথে ও যেত না। যায় না? না আপনাদের ফ্যামিলির সঙ্গে তার যায় না? না। কিন্তু আপনি তার আসলেন, তারপরে বিয়ে করলেন, 6 মাস সংসার করলেন, তারপরে চলে গেল হঠাৎ করে। হ্যাঁ তারপরে আপনাকে একটা ফোন দিলে, এই ফোনটা অন করে এই কথাটা? হ্যাঁ, ফোনটা অন করে এই কথাটা বলছে। আবার যখন চলে গেছে তখন আবার রিসেন্টলি ফোন করে আমাকে বলতেছে সে নাকি খুব অসুস্থ, টাকা লাগবে। তো দিলাম টাকা 4,000। হোয়াট, মানে আমি বুঝলাম না। আপনি এইটা যে মানুষটা আপনার লাইফ থেকে চলে গেল, আপনাকে জানালো দূরে দিয়ে যে হ্যাঁ আমি চলে আসছি, তিশা তুমি চিন্তা করো না, তুমি ভালো থেকো, মানে এইখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে না যে? আমাকে তো প্রশ্ন করার কোনো সুযোগ দেয় না, সে তো ফোনটা কেটে দিছে, আবার তার ফোন সুইচ অফ তারপর থেকে। এইটা বলেই শেষ? হ্যাঁ। আপনি বলতেছেন না কেন কি? আমি তো বললাম আমার তো প্রশ্ন করার মতো কোনো ওয়ে নেই, আমার তো প্রশ্ন করার কোনো ওয়ে ছিল না। আপনি যদি এখন রানিং আমাকে ফোন করতেছেন, আপনি যদি কথাটা আমাকে কিছু বলার, আপনি যদি বলেন ভাত খাইছ, আমি যদি না বলতে পারি বা হ্যাঁ বলতে পারি, অতটুকু টাইম আমাকে যদি আপনি না দেন, তাহলে তো আমি ফোনে কোনো কথা বলতে পারবো না। সে রানিং কথাটা বলে দেন কলটা কেটে দিয়েছিল। আচ্ছা, ফোনটা কেটে দেওয়ার পরে 4 মাস পরে ফোন দিয়েছেন? 4 মাস পরে, সপ্তাহখানেক আগে কল দিছে। ফার্স্ট ফোনটা ছিল তখন আপনি কেমন কি অনুভূতি করছিলেন? 4 মাস আগে নাকি এই লাস্ট যে ফোনটা আসছে? অ্যাকচুয়ালি আমি ওইদিন মানে আমাদের এক প্রোডিউসারের সাথে কথা বলতেছি রাত্র 11:30টার দিকে, তখন আমি আপনার খামার বাড়িতে শুটিং আছি। আচ্ছা।
তো কাজ করতেছি, তো কাজ করে একটু হাউস রেস্টে আছি, তখন ফোন আমি পুলিশের সাথে কথা বলতেছি, তো তখন সে তার ফোন আমার ফোনে। আপনি কি নাম্বারটা দেখে চিনতে পারছেন? না না, নাম্বার না, একদম নতুন নিউ, ওই অন্য সিম কোনো off। নাম্বার? হ্যাঁ। আচ্ছা। তারপরে আমি অনেকবার ফোন দেখছি, তো আমাদের তো আননোন নাম্বার অতটা কল আমরা রিসিভ করি না কেউই মিডিয়া জগতের, তো আমিও রিসিভ করি না। দেন আমাকে ফোন মানে ফোনে মেসেজ করে বলতেছে আমি এই ফোনটা ধরো। আমি তো মানে ডাইরেক্ট আমার হাত পা কাঁপাস কপি শুরু হয়ে মেসেজটা গেছে। দেখার পর আপনার ফিলিংস কি ছিল? অ্যাকচুয়ালি দেখার পরে কান্না জিনিসটা অনেক আগেই ভুলে গেছি ও যাওয়ার পর থেকে। আমি এখন ডিরেক্টলি বলি আমার বাবা যদি মারা যায় তাও আমার চোখ থেকে পানি আসবে না। আচ্ছা। তারপরে আমার হাত পা কাঁপতেছে আর মানে অনেক খারাপ লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ফোনটা ব্যাক করি, দেন কল ব্যাক করলাম, সে আবার কল কেটে ব্যাক করলো। আচ্ছা। আমাকে বলতেছে তুমি ভালোই আছো। আমি বললাম যেভাবে রেখে গেছো ঠিক সেভাবে আছি, তোমাকে নিয়ে এখন। রেখে গেছি এটা তো অভিমান চলতেছে, কিন্তু সে যখন ফোনটা আপনাকে দিল, ঠিক আছে, ফোনটা দেওয়ার পরে আপনি তাকে ডাইরেক্ট কি বলছিলেন? প্রথম স্টেপটা একদম স্টেপ মানে ওই সিন মানে ওই মুহূর্তটা আপনারা কিভাবে স্পেন্ড করেন? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ফোন ধরে সালাম দিলাম, তারপর বললাম কে, কোন আসিফ। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে আসিফ, যেহেতু বের হয়ে গেছে মুখ থেকে। আমি বলছি কে এটা, বলতেছে চিনতে পারতেছো না আমাকে। তারপরে বললাম মানে তখন যে কিরকম ফিলিংস ভাই অ্যাকচুয়ালি আমি আপনাকে বুঝাতে পারবো না। সেভাবে কথা বলার পর আস্তে আস্তে বলতেছে আমি আসবো, মানে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা। না, টাকা নেওয়ার ধান্দা তো আমি বুঝলাম, কিন্তু আপনার তো এখানে একটা প্রশ্ন ছিল যে আমি প্রশ্ন করছি তুমি কেন আমাকে রেখে চলে গেলে, কি অভাব ছিল? এটার উত্তর কি কি ছিল? অভাব ছিল? এবং কেন গেলে, কোথায় গেলে, 4 মাস কেন? হ্যাঁ, কি অভাব ছিল? সে বলতেছে যে আমি কালকে বাসায় আসতেছি, বাসায় এসে সব প্রশ্ন উত্তর দিয়ে দেবো। বারবার এক কথা বললে আবার সে রেগে যায়, যেটা আমিও জানি। তো এই কথাটা একবার বলার পর আমি আর বলিনি। আচ্ছা। সে বলছে আমি কালকে বাসায় আসতেছি, বাসায় এসে সব বলবো। আচ্ছা। বলার পরে আমি আর তাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, কথা বললাম। তারপর কেমন আছো, ওর নাকি শরীর অনেক খারাপ, গায়ে নাকি অনেক জ্বর, তো ট্রিটমেন্টের জন্য আমার কাছ থেকে টাকা চাইলো। দেন আমি রানিং হাউসে বসি, শুটিং হাউসে বসি, টাকাটা ওকে দিয়ে দিয়েছি। টাকাটা পাঠিয়ে দিলেন, কিন্তু আমার প্রশ্নটা যে এইখানে আপনি কেন তাকে প্রশ্ন করলেন? আচ্ছা, মানে যে মানুষটার জন্য আপনি এত স্যাক্রিফাইস করছেন, মানে তারপর আসেন, আচ্ছা তুমি কোথায় আছো অসুস্থ, আমি সেখানে আসি। আমি বলছি আমি আসতেছি, বলছি না তোমার তো আসার লাগবে না। তার নাকি সে আমাকে সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, যেটা সত্য আমি সেটাই বলতেছি। সে আমাকে বলছে তার নাকি এইচআইভি পজিটিভ। আইবি পজিটিভ, তার মানে সে অন্য কোনো মেয়ের সঙ্গে থাকে? মানে আমি তো বললাম সিরিয়াসলি কার সাথে ছিলা, বলছে বিয়ে করতে 1 মাস যাবত আমার এই সমস্যাটা। আচ্ছা। আমি বললাম তো সেটা তো তোমার কারণে, সেই বিষয়ে আমি কি বলবো? এটা তো এখন তো মেডিসিন আছে, এটা একটা অসুখ জাতীয়, এটা সেভ করানো যায়, একটা মানুষকে সুস্থ করা আমি যায়। বলছি তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বারডেমে গিয়ে ডাক্তার দেখাই, বা তুমি যদি বলো পাসপোর্ট তো তোমারটাও আমার কাছে, আমারটাও আমার কাছে আছে, চলো আমরা ইন্ডিয়াতে গিয়ে দেখাই আসি। সেক্ষেত্রে আমার বাবাকে যদি আমি এখনো বলি, সে আমার সুখের জন্য, আমার ভালোর জন্য সব স্যাক্রিফাইস করতে বাধ্য। এভাবে বলা হয়েছে, সে বলতেছে না আমি কারোর কাছে নত হব না। আসলে আমার ধারণা তার কোনো কিছু হয় না, আমাকে জাস্ট একটা হয়রানিমূলক আচ্ছা, কথাবার্তা বলে। হয়রানিমূলক। এখন সে যে ওই আপনার তোমার লাইফে আসলো, আসার পরে সে চলে গেল, তুমি হঠাৎ করে সে ফোন দিয়ে বললো টাকা দেওয়ার কথা, তুমি টাকা পাঠিয়ে দিলা। এখন একটা মানুষকে এতদিনে যারা বিশ্বাস করতে পারো না, এখন তো কিভাবে বিশ্বাস করলো তুমি? আর তোমার প্রশ্ন তো ছিল যে হ্যাঁ, যেহেতু থানায় জিডি করা আছে তাহলে পুলিশকে ইনফর্ম করা। করেছি। এবং ও কোথায় আছে, ওর লোকেশনে তোমার যাওয়া উচিত ছিল। আমি ওকে ওর নাম্বার ইনফর্ম করার পরে আমি আমার জিডিতে তুলে নিয়েছি থানা থেকে, এই যে সপ্তাহখানেক আগে, ঈদের পরপরই। কারণ আমি চাই না আমি জীবিত থাকা অবস্থায় ওর গায়ে কোনো রকম কোনো আঁচ আসুক। না, পুলিশ তো আর মারধর করবে না। আমি চাই না, আমি করছি হয়তো বা জিডিটা, তো জিডি তুলে ফেলছি আমি। তার সঙ্গে লাস্ট কত মিনিট কথা হয়? 35 মিনিট। 35 মিনিট কি কি কথা হয়েছিল? এই যে রোগ হয়েছে, তারপরে সে অসুস্থ, তার বাবা মার সাথে কথা হয় না, আমাকেই ফোন দিছে, সে আমাকে বিশ্বাস করে, সে আমার কাছে আবার ব্যাক আসবে, এই সব প্রসঙ্গিক কথা। এখন আমার কথা হলো যে সে যেহেতু আসলে সে কোথায় আছে তুমি তাকে জানতে চাইলা না, তুমি তার আমি কাছে যাবে বলছি, না, সে যখন আমাকে বিকাশ নাম্বারটা দিয়েছে, সেই বিকাশ নাম্বারটা আমি কল দিয়ে জানতে পারছি যে যাত্রাবাড়ির ওদিকে, ডেমরার ওদিকে আচ্ছা ওই বিকাশ নাম্বারের দোকানটা। তো আমি জাস্ট বিকাশ নাম্বারের দোকানে কল করে জিজ্ঞেস করেছি ভাইয়া কোন জায়গা এটা, এতটুকুই, তার বেশি কিছু না। না। আচ্ছা, তো এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ নাই? আমাকে বলছে আমি বাসায় আসতেছি, বাসায় আসার পর থেকে ফোন অফ। মানে কতদিন ফোন অফ? এই যে 1 সপ্তাহ আগে কল দিছিল। 1 সপ্তাহ আগে। আর সে আসুক আমার লাইফে, আমি এখনো চাই।
এখন তার কাছে সে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটা দেখতেছে, তোমার যদি তাকে কিছু বলার থাকে সেই কথাগুলো তুমি বলো। আমার কথা হচ্ছে আসিফ যদি এই অনুষ্ঠানটা দেখে তাহলে ওকে একটাই মেসেজ দেওয়ার আছে, আমার একটাই মেসেজ দেওয়ার কথা আছে যে মানে সে আসুক। আর আমার প্রশ্ন হচ্ছে যে সে আমার কাছে এসে আবার যাক, বাট বলে যাক যে প্রবলেমটা ছিল কোথায় বা আমার সমস্যাটা কোথায়, কি কারণে সে চলে গেছে। আর যদি তার মনে হয় যে না সেপারেশন দরকার, তো তাহলে আমি আমার সেভাবে আমি হাঁটি তার দিকে। কিন্তু চাই যে আসুক, এভাবে এভাবে তো কারোর লাইফ চলবে না। ওর লাইফটা হয়তো বা চালিয়ে যেতে পারবে ও, কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমার ব্যাকআপ দেওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা পার্সন দরকার। মাথার উপর ছাতা দরকার, কিন্তু একমাত্র, হ্যাঁ। আজও অবধি তুমি জানোই না যে তোমার কি ভুলটা ছিল, কি অপরাধটা ছিল। না, আমি মানে বুঝে উঠতে পারতেছি না। যার জন্য আমি আমার সব ইচ্ছার বিসর্জন দিলাম, তবুও তার কাছে আমি তুচ্ছ। তবে হ্যাঁ, ও আমাকে ছাড়া ভালো আছে, ভালো থাকুক, কিন্তু ওর যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, যে কোনো কারণে আমাকে যেন একটা বড় কল করে। আর ওর জন্য আমার যে সিমটা ও আমাকে কিনে দিছে +444, ওই সিমটা আমার যদি লাইফে মানে কোনো ছেলে আসে, আমার যদি বিয়ে হয়, সংসার হয়, বাচ্চা হয়, তবু ওই সিমটা ওর জন্য খোলা আছে। ওর জন্য খোলা আছে, ঠিক আছে। তুমি তো তাহলে যদি তার মানে তোমার আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলবা তুমি। ভাই এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফ দরকার। আর আমি একটা মেয়ে মানুষ, যেটা আমি ওর জন্য সব স্যাক্রিফাইস করছি, মিডিয়া জগতে কাজ করতেছি, কাজের পাশাপাশি কিন্তু আমারও একটা মানে প্রশান্তির জায়গা দরকার। হ্যাঁ, আমাদের সবার হোম প্রশান্তির জায়গা, বাট ওখানে আপনি একা গিয়ে দেখেন কেমন লাগে। বেলা শেষে গিয়ে দেখেন একটা মানুষ প্রয়োজন। হ্যাঁ, এখন সেই কথার প্রেক্ষিতে আমি যদি এই কথাটা বলি যে তুমি যেহেতু বললে যে তুমি যদি আবার বিয়ে করে ফেলো, ওইখানে তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার হাজবেন্ড আছে, ঠিক আছে, এই মুহূর্তে সে যদি আরো 10 বছর পরে ফোন দেয়, তার জন্য ফোনটা খুলে রাখবা। সে যদি আবার আসে, তখন কামব্যাক করার চান্স থাকবে না। তখন কামব্যাক করার চান্স থাকবে না। তখন কি হবে? তখন তাকে সেপারেশন দিয়ে রাখলে পেপারটা তাকে আমি দিয়ে দেবো, যত কষ্টই হোক আমার। তখন যে আমি অন্য কারো মা, অন্য কারো ওয়াইফ। হ্যাঁ, এখন সে যদি চায় যে আমি সেপারেশন না, আমি তোমাকে, কারণ তুমি কিন্তু এখন পর্যন্ত তার বিবাহিত ওয়াইফ। হ্যাঁ, আইনগত ইসলামিক সব দৃষ্টি থেকে আমি তার ওয়াইফ। হ্যাঁ, কিন্তু তোমাদের সেপারেশনটা হয় নাই, তো সেপারেশন না হয় তুমি তো আরেকজনকে বিয়ে করতে পারবে না। আমি দিয়ে দেবো। ও তুমি দিয়ে দিলে হবে, ডিভোর্স যদি তুমি দিয়ে দাও হয়ে যাবে। এটা তো মনে করেন যে আপনাদের মেয়েদের তো 3টা স্টেপ অনুযায়ী থাকে, তো 3টা স্টেপ অতিক্রম করে দিয়ে দেবো। আচ্ছা, তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন। তো বিদায় নেওয়ার পূর্বে দর্শক এবং তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার হাজবেন্ডকে কোনো মেসেজ দেওয়ার কিছু আছে কিনা, বা তোমার মতো যাতে অন্য কারোর লাইফে হয় কিনা? আমি চাই আমার মতো কেউ অ্যাকচুয়ালি বাবার এগেইনস্টে গিয়ে যেন কখনো বিয়ে না করে। আচ্ছা, আর এই মানুষটাকে কি বলতে চাও? ওই মানুষটার একটাই কথা যে হ্যাঁ আমি ভালোবাসি, এখনো ফিরে আসো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমরাও দোয়া করে চলে আসুক।